নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা, এছাড়াও আসাম টেট, ত্রিপুরা টেট, সি-টেট প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস কিন্তু একই ধরনের, তাই তো? প্রথমে কি থাকে? চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, শিশুর বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান, এছাড়াও ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স বা গণিত এবং ইভিএস বা পরিবেশবিদ্যা। প্রত্যেকটা এই যে 5টা টপিকস, প্রত্যেকটাতে 30 নম্বর এবং 30টা করে কোয়েশ্চেন থাকে। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমরা সময় পাচ্ছ কত? 1 মিনিট করে। আপার প্রাইমারির যে সিলেবাস সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এটা কমন টপিক, শিশুর বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এই দুটোও কমন টপিক। তাহলে এই তিনটে হচ্ছে 30 নম্বর করে থাকে, 90 নম্বর টোটাল, তাই তো? 90টা কোয়েশ্চেন, 90 নম্বর। এবং আপার প্রাইমারি এর ক্ষেত্রে কি হয়? বাকি যে 60 নম্বর সেটা ভাগ করা থাকে। যারা সায়েন্সের টিচার তাদের জন্য থাকে আমাদের সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স 60 নম্বর এবং যারা সোশ্যাল সায়েন্সের টিচার হবে তাদের জন্য থাকে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ যেটা হচ্ছে 60 নম্বর। তাহলে 90 প্লাস 60 মানে 90 প্লাস 60 মানে হচ্ছে 150। তাহলে টোটাল 150 নম্বরের পরীক্ষা। যারা সিটেট পরীক্ষা দিচ্ছ, সিটেট তো প্রত্যেক বছরই দুবার করে হয়, তাহলে সেটা একটা খুব ভালো জায়গা এবং সেটা সেন্ট্রাল টেট নিশ্চয়ই ভালো। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা যারা আছো, বাংলায় কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। এরপর তোমরা কোয়েশ্চেনটা যেটা পাচ্ছ সেটা তো ইংরেজিতে পাচ্ছ, তাহলে ইংরেজিতে কোয়েশ্চেন দেখা, সেটাকে বোঝা, পড়া এবং তার আনসার করা, এটাকে প্র্যাকটিস করো। তাহলে কিন্তু সিটেটটাও খুব ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আজ অনেক দিন পর আমি নতুন করে আরো টপিকস নিয়ে এসেছি। মাঝখানে কিছুদিন আমি ক্লাস দিতে পারিনি। আমার নিজেরই খারাপ লাগছিল। যাই হোক, শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব বিষয় পরিবেশ বা ইভিএস নিয়ে, যেটা সম্পর্কে আমরা আলোচনা অলরেডি শুরু করেছিলাম। সেই আলোচনায় আজকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। আজ আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশগত ভূগোল। এটা একেবারে নতুন একটা টপিক। দেখা যায় যে সিলেবাসের কিছু রদবদল বা হেরফের হলেও টপিকস গুলো মূলত একই থেকে যায়। এটা হলো 2023-এর প্রাইমারি টেটের ইভিএস সিলেবাস, যেখানে আমরা মূলত দেখো যে এই যে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট এবং সোশ্যাল এনভায়রনমেন্ট এটা সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি। অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের মধ্যে আমরা অ্যাটমসফিয়ার, ল্যান্ড এবং ওয়াটার নিয়েও আলোচনা করে ফেলেছি। আজ আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস এই টপিক দুটো সম্পর্কে। যদি সিলেবাস সম্পর্কে জানতে হয় বা আহ, এখান থেকে নিতে হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে। আরো একটা পোর্শন রয়েছে, দেখো এটা হচ্ছে পেডাগজিক্যাল ইস্যুস, ইভিএস এরই। তাহলে পেডাগজিক্যাল ইস্যুস গুলো সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি আমাদের সমস্ত প্লেলিস্টে। ইভিএস এর ইভিএস পেডাগজির যে প্লেলিস্টে সমস্ত টপিকস গুলো পর পর আলোচনা করা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। আজ আমরা প্রথমেই যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশগত ভূগোল। পরিবেশগত ভূগোল বলতে আমরা কি বুঝি? তাহলে এটা ভূগোল বা জিওগ্রাফিরই একটা শাখা, যেখানে আমরা কি আলোচনা করছি যে এই যে বিভিন্ন পরিবেশের উপাদান, সেটা হচ্ছে বাতাস হতে পারে, জল হতে পারে, জীব হতে পারে, স্থলমণ্ডল হতে পারে বা ভূমিভাগ হতে পারে, এদের সঙ্গে এদের উপর পরিবেশের প্রভাব বা পরিবেশের সঙ্গে এদের আন্তঃক্রিয়া এবং তার মানব জীবনের উপর প্রভাব। একইভাবে মানব জীবনের যে বিভিন্ন ক্রিয়াকলাপ তার পরিবেশের উপর প্রভাব, এটা আমরা যে ভূগোলের যে অংশে বা যে শাখায় আলোচনা করি তাকেই বলা হয় এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশগত ভূগোল। দেখো, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশগত ভূগোল কি? এটা ভূগোলের একটা শাখা, যেটা 1970 সাল থেকে পৃথক শাখারূপে আত্মপ্রকাশ করেছে। তাহলে আলাদা ব্রাঞ্চ হয়েছে কবে থেকে? 1970 সাল থেকে। প্রাকৃতিক ভূগোলে আমরা যে বিভিন্ন স্ফিয়ার গুলো পাই, স্থলমণ্ডল বা লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল এবং হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল, সেগুলো সম্পর্কে আলোচিত হয় কোথায়? আমরা জানি প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফিতে। এবারে এই যে প্রাকৃতিক ভূগোলে আমরা যে সমস্ত প্রাকৃতিক উপাদানগুলো পাচ্ছি, স্থল, বায়ু, জীব, জলমণ্ডল ইত্যাদি, এগুলোর সঙ্গে পরিবেশের যে আন্তঃক্রিয়া এবং তার মানব জীবনের উপর প্রভাব, অপরদিকে
পরিবেশের উপর মানব জীবনের যে বিভিন্ন ক্রিয়াকলাপের প্রভাব, এটা আলোচনা করা হয় আমাদের সায়েন্সের মধ্যে ভূগোলের যে শাখায়, তাকেই বলা হয় পরিবেশগত ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। বোঝা গেল নিশ্চয়ই ব্যাপারটা? এই যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির বিভিন্ন টপিকস গুলো কি কি সেটা আমরা এবার জেনে নেব। এর মধ্যে প্রথমেই আসছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পড়তে গেলে আমাদের কি কি পড়তে হবে। প্রথমেই আসছে প্রিন্সিপাল অফ ইকোলজি। ইকোলজি মানে কি? বাস্তু সংস্থান বা বাস্তব বিদ্যা, তাই তো? তাহলে এই যে ইকোলজির যে প্রিন্সিপালস গুলো, অর্থাৎ যে বাস্তু সংস্থান বা বাস্তব বিদ্যা বলতে আমরা কি বুঝি? দেখো, ইকোলজি যেমন বায়োলজি, সোশিওলজি, ফিজিওলজি, সাইকোলজি, সেরকম ইকোলজি অর্থাৎ এটা হচ্ছে সায়েন্সের একটা শাখা, যেখানে আমরা পরিবেশ এবং মানব জীবনের যে পারস্পরিক আন্তঃক্রিয়া প্রভাব, এটা সম্পর্কে আলোচনা করছি। বিজ্ঞানের যে শাখায়, তাকে আমরা বলছি ইকোলজি বা বাস্তু সংস্থান বা বাস্তব বিদ্যা। তাহলে পরিবেশের বিভিন্ন উপাদান এবং জীবমণ্ডলের যে পারস্পরিক সম্পর্ক, সেটা আমরা যে শাখায় আলোচনা করছি, সেই শাখাটা হচ্ছে ইকোলজি। তার প্রিন্সিপালস গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। শক্তির প্রবাহ বা ইন্টারাকশন অফ এনার্জি ফ্লো, এই যে এনার্জি ফ্লো বা শক্তির এর যে প্রবাহ, সেটা সম্পর্কে আমরা এই এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে জানতে পারি। জলচক্র বা ওয়াটার সার্কুলেশন সম্পর্কেও আমরা কিন্তু এই যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে জানতে পারি। মানে এগুলো যে টপিকস, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি যে সম্পর্কে যদি জানতে হয় বা পড়তে হয়, এই টপিকস গুলো আমাদের জানতে হবে। জৈব ভূরাসায়নিক চক্র বা বায়ো জিওকেমিক্যাল সাইকেল, এটা সম্পর্কেও আমাদের জানতে হবে। বায়োজিওকেমিক্যাল সাইকেল ব্যাপারটা কি? এই যে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, ফসফরাস চক্র, অর্থাৎ এই যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি বিভিন্ন অজৈব উপাদানগুলোর ক্রমাগত আবর্তন জীব দেহ থেকে প্রকৃতিতে এবং প্রকৃতি থেকে পুনরায় জীব দেহে, এই সাইকেলটাকেই বলা হচ্ছে কি বায়োজিওকেমিক্যাল সাইকেল। তাহলে এটা সম্পর্কে জানতে হবে। এরপরে আমরা চলে আসি, দেখো, ইকোসিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে। কনসেপ্ট অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা। বাস্তুতন্ত্র কি? যে কোনো একটা জীবগোষ্ঠী কোনো একটা অংশে তারা বসবাস করছে, বেড়ে উঠছে, বংশ বিস্তার করছে। শুধুই তো হচ্ছে না, তাহলে সেখানের যে অজৈব উপাদান রয়েছে, মাটি, জল, বাতাস, সূর্যালোক, তার সঙ্গে কিছু জিনিসের তো আদান প্রদান ঘটছে। জৈব উপাদানেরও যেমন আদান-প্রদান ঘটছে, অজৈব উপাদানেরও আদান-প্রদান ঘটছে এবং এই আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু সেই স্থানে জীবগোষ্ঠী বেঁচে থাকছে, বংশ বিস্তার করছে, বসতি স্থাপন করছে। তাহলে এই যে এটাকেই বলা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, তার সম্পর্কে আমাদের ধারণা কিন্তু থাকতে হবে। এছাড়াও যে অন্যান্য টপিকস গুলো এনভায়রনমেন্টাল জিওগ্রাফির, তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং বাস্তুতন্ত্র, জিওমরফিক প্রসেস অ্যান্ড ইকোসিস্টেম, জীব সম্প্রদায় এবং মৃত্তিকা, বায়োটিক কমিউনিটিস অ্যান্ড সয়েল, মানুষের বাস্তুতান্ত্রিক অভিযোজন, হিউম্যান ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন, পরিবেশ এবং বাস্তুতন্ত্রের উপর মানব জীবনের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ ম্যান অন ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, বিশ্বে এবং আঞ্চলিক ক্ষেত্রে বাস্তুতন্ত্রের অসাম্য, গ্লোবাল অ্যান্ড রিজিওনাল ইকোলজিক্যাল ইমব্যালেন্স, বাস্তুতন্ত্র এর ব্যবস্থাপনা এবং সংরক্ষণ, ইকোসিস্টেম, দেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন। এছাড়াও রয়েছে পরিবেশের অবক্ষয় ব্যবস্থাপনা এবং সংরক্ষণ, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন। নেক্সট টপিক, জীববৈচিত্র্য এবং স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন। এই যে স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা আলোচনা করব। এর পরের টপিক, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকারমূলক ব্যবস্থা, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অ্যান্ড রেমিডিয়াল মেজার্স, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নীতি নিয়ম, এনভায়রনমেন্টাল পলিসি এবং পরিবেশ শিক্ষা এবং পরিবেশ সংক্রান্ত আইনসমূহ, এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড লেজিসলেশন, এগুলো সবই কিন্তু পরিবেশগত ভূগোলের আলোচ্য বিষয়। আমরা দেখব যে এই সমস্ত টপিকস গুলো কিন্তু ইভিএস এর বিভিন্ন টপিকস এর মধ্যেই রয়েছে। তাহলে প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে আমরা আলোচনায় আসবো। তাহলে এক কথায় আমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশগত ভূগোল বলতে কি বুঝি? পরিবেশগত ভূগোল হচ্ছে, দেখো,
যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন প্রতিষ্ঠা করাই হচ্ছে পরিবেশগত ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মুখ্য উদ্দেশ্য। তাহলে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা করা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি যে পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থাকেই আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে মানব উন্নয়ন ব্যবস্থা সেটা যেমন দীর্ঘমেয়াদী হবে সেরকম সামগ্রিক হবে, কিন্তু এই মানব উন্নয়ন ব্যবস্থা করতে গিয়ে কিন্তু পরিবেশকে আমরা নষ্ট করব না। পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যবস্থা সৃষ্টি করব, যাতে মানব সমাজের একটা দীর্ঘমেয়াদী এবং সামগ্রিক উন্নয়ন ঘটবে। এটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা প্রতিষ্ঠা করাই হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে? আগে জড়জগৎ এবং জীবজগতের মধ্যে যে আন্তঃসম্পর্কের কথা আছে, আন্তঃসম্পর্ক রয়েছে, সেটা সম্পর্কে জানতে হবে, তাই তো? তাহলে এটাই হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এর প্রত্যেকটা টপিক নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনায় আসবো। তাহলে আশা করি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালের ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।